একটা বিখ্যাত স্কুল আছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, তোমরা সবাই জানো সেটার কথা। এবার এই সাখাওয়াত স্কুলের যিনি প্রতিষ্ঠাত্রী বেগম রোকেয়া, তার লেখা একটি প্রবন্ধ হিমালয় দর্শন, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। বেগম রোকেয়ার জন্ম মৃত্যু সাল 1880 থেকে 1932 খ্রিস্টাব্দ। কিন্তু তার থেকেও বড় কথা যে 19 শতকে যে বেঙ্গল রেনেসাঁ হয়েছিল তার অন্যতম পুরোধা ছিলেন বেগম রোকেয়া। তিনি শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগে তার বড় দাদা, তার বড় দিদি, এদের কাছ থেকে বাড়িতেই বাংলা এবং ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীকালে তার সঙ্গে বিবাহ হয় সাখাওয়াত হোসেনের। সাখাওয়াত হোসেন মানুষটিও কিন্তু নারী শিক্ষার অর্থাৎ স্ত্রী শিক্ষার পক্ষে ছিলেন, সমর্থক ছিলেন। তার সমর্থন পেয়েই পরবর্তীকালে 1911 সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন এই সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলটি তার স্বামীর স্মরণে। এবার এই যে বেগম রোকেয়া, তার অনেক ভূমিকার মধ্যে প্রধান যে 3টে ভূমিকা আমরা মনে রাখবো সেটা হচ্ছে যে স্ত্রী শিক্ষার প্রসারের জন্য তার লড়াই এবং যাবতীয় অশিক্ষা এবং কুসংস্কারের বিরুদ্ধে তার সংগ্রাম। এই মানুষটি মহিলা নামক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। মহিলা পত্রিকাটি কি? মাসে মাসে বেরোনো একটা পত্রিকা, যেটা 1897 থেকে 1915 সাল পর্যন্ত বেরিয়েছিল। এই পত্রিকাটির ভূমিকা হচ্ছে যে এটা নারী জাতির নৈতিক উন্নতি, আধ্যাত্মিক ভাবনা চিন্তার উন্নতির ক্ষেত্রে বিশেষ অবদানের দাবি রাখে। এর সম্পাদক ছিলেন দুজন, একজন হচ্ছেন গিরিশচন্দ্র সেন, আরেকজন হচ্ছেন ব্রজগোপাল নিয়োগী। এবং বলাই বাহুল্য বেগম রোকেয়া এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। এবারে এসো মেন কথাতে। মেন কথাটা কি? আমাদের পাঠ্য যে হিমালয় দর্শন প্রবন্ধটা, সেটা কিন্তু সম্পূর্ণ নয়, সেটা সংক্ষিপ্ত সম্পাদিত রূপ। হিমালয় দর্শনের মূল এবং পূর্ণাঙ্গ রূপটার নাম হচ্ছে কূপমণ্ডুকের হিমালয় দর্শন। কূপমণ্ডুক মিন্স কুয়োর ব্যাং, অর্থাৎ কুয়োর ব্যাং যখন সমুদ্রে গিয়ে পড়ে তখন তার কাছে সবটাই বিরাট বিশাল, যা দেখছে তাতেই অবাক হয়ে যাচ্ছে, হতচকিত হয়ে যাচ্ছে। বেগম রোকেয়াও নিজেকে এই কুয়োর ব্যাঙের সঙ্গেই তুলনা করেছেন যে তিনি এতদিন একটা ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ ছিলেন। এবার তিনি যখন হিমালয় যাত্রা করছেন তখন সেই হিমালয় যাত্রাপথে যা কিছু দেখছেন সেই অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার সূত্রে তার যে আধ্যাত্মিক ভাবনা চিন্তা, সেই সমস্তই ফুটে উঠেছে কূপমণ্ডুকের হিমালয় দর্শন নামক এই ভ্রমণ কাহিনীতে। এটা মহিলা পত্রিকায় 1311 বঙ্গাব্দে প্রকাশিত হয়। তারই একটা সংক্ষিপ্ত সম্পাদিত রূপ আমাদের পাঠ্য প্রবন্ধটা, যার নাম হিমালয় দর্শন। সেগমেন্ট হিসেবে এটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, যেখানে লেখিকার গন্তব্য হচ্ছে কার্শিয়াং। কার্শিয়াং তথা হিমালয় যাত্রা পথের তিনি একটা বর্ণনা দিয়েছেন। দ্বিতীয়ত, এই হিমালয়ের পথে যাত্রাকালে প্রাকৃতিক সৌন্দর্য দেখে তার যে মুগ্ধতা, তার পরিচয় রয়েছে। তৃতীয়ত, যখন কার্শিয়াংয়ে পৌঁছলেন, তার যে ডেস্টিনেশন, সেখানকার যে নৈসর্গিক যে একটা স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্য, তার দিনের পর দিন কেটে যাচ্ছে এই স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, সেটার কথা এসেছে। সেখানে যখন তিনি বেড়াচ্ছেন, সেখানকার পাহাড়নি বা যারা ভুটিয়া রমণী, তাদের সঙ্গে পরিচিত হচ্ছেন, তাদের জীবনযাত্রার পরিচয় দিচ্ছেন। আর সব শেষে এই যে হিমালয় দর্শন করে তিনি যে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হয়েছেন, তিনি যে ঈশ্বরের কাছে তার কায় মনোবাক্যে আত্মসমর্পণ করেছেন, সেই ঈশ্বর উপলব্ধি বা আধ্যাত্মিক চিন্তারও প্রতিফলন ঘটেছে। এই টোটাল 5টা সেগমেন্টে ভাগ করে কিন্তু আমাদের রচনাটা পড়তে হবে, তাহলেই দেখবে আর কোনো সমস্যা থাকবে না। এভাবে কেটে কেটে নিয়ে যদি আমরা পড়ি, কেমন? তাহলে আর দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের টেক্সট, হিমালয় দর্শন। হিমালয় দর্শন বেগম রোকেয়ার লেখা। কি বলছেন তিনি? উত্তম পুরুষের লেখা, কারণ তিনি তার কথাই বলছেন, তার এবং তার সহযাত্রীদের কথা।
যথাসময়ে যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে। ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, হিমালয়ান রেলগাড়ি আবার তাহার অপেক্ষাও ছোট। ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়, আর গাড়িগুলি খুব নিচু। যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময়ও অনায়াসে উঠিতে নামিতে পারেন। আমাদের ট্রেন অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল। গাড়িগুলি কটাটাটা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আঁকিয়া বাঁকিয়া চলিল। পথের দুই ধারে মনোরম দৃশ্য, কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য। লেখিকা তাহলে কি বলছেন? যে তাঁরা ঠিকঠাক সময়ে যাত্রা করেছেন, শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছেছেন এবং শিলিগুড়ি থেকেই হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে। এবার বলছেন যে ইস্ট ইন্ডিয়ান গাড়ির চেয়ে ইস্টার্ন বেঙ্গল রেলগাড়িগুলো ছোট, আবার ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ির থেকেও ছোট হচ্ছে হিমালয়ান রেলগাড়ি, যেগুলোকে তোমরা চলিত ভাষায় বা এখনকার দিনে টয় ট্রেন বলি, ঠিক সেরকম। বলছেন যে এই যে হিমালয়ান রেলগাড়িগুলো, ছোট্ট ছোট্ট গাড়িগুলো একদম খেলনা গাড়ির মতো খুব সুন্দর দেখতে, গাড়িগুলো খুব নিচু, যার ফলেই যখন গাড়িগুলো চলছে তখনও যাত্রীরা ইচ্ছে করলেই অনায়াসে সেই চলন্ত গাড়ি থেকে উঠতে নামতে পারেন। এবার পাহাড়ের পাকদণ্ডি বেয়ে সেই টয় ট্রেন উঠছে, সেই জন্যই অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করে ধীরে ধীরে সেই ট্রেন ওপরে উঠছে, কটা টাটা কটা টাটা শব্দ করতে করতে কখনো দক্ষিণে কখনো উত্তরে এঁকে মেঁকে চলছে। পাহাড় যেরকম যেরকম ভাবে গেছে, সেই পাহাড়ের গা দিয়ে যে রাস্তা, সেই রাস্তা ধরে ধরেই টয় ট্রেনটা চলছে। যেটা শুরুতেই বলেছিলাম যে লেখিকা যেহেতু এতদিন কুয়োর ব্যাঙ ছিলেন, এখন তিনি বাইরে বেরিয়েছেন, ফলে তিনি যা দেখছেন সেই সমস্তই তার চোখে খুব মনোরম লাগছে। পথের দুধারে মনোরম খুব সুন্দর দৃশ্য, কারণ কোথাও তিনি দেখছেন উঁচু পাহাড়ের চূড়া, আবার কোথাও দেখছেন নিবিড় অরণ্য। আমরাও যারা পাহাড়ি অঞ্চলে গেছি, তোমরাও যারা গেছো বা যারা ছবিতেও দেখেছি, তারা দেখেছি যে একদিকে পাহাড়ের উঁচু উঁচু গা, আর আরেক দিকে গভীর খাদ যেখানে জঙ্গল হয়ে রয়েছে। লেখিকাও সেরকম দেখছেন টয় ট্রেনে করে চলতে চলতে, যে একদিকে পাহাড়ের উঁচু উঁচু ধাপ, আরেক দিকে গভীর নিবিড় অরণ্য। ক্রমে আমরা সমুদ্র হইতে, সমুদ্র মানে সি লেভেল, সমুদ্র পৃষ্ঠ, ক্রমে আমরা সমুদ্র হইতে 3000 ফিট উচ্চে উঠিয়াছি। এখনো শীত বোধ হয় না, কিন্তু মেঘের ভেতর দিয়া চলিয়াছি। নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। তরু লতা ঘাস পাতা সকলই মনোহর। এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই। হরিতবর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরো শতগুণ বৃদ্ধি করিয়াছে। দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয়। মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরণীর সীমন্তের ন্যায় দেখায়। নিবিড় শ্যামল বন, বসুমতীর ঘনকেশ পাশ, আর পথগুলি আঁকাবাঁকা সিথি। তাহলে এই যে পাহাড়ের পাকদণ্ডি, পাহাড়ের গা বেয়ে বেয়ে যখন ট্রেনটা উঠছে, ক্রমে ক্রমে তারা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চে উঠেছেন। কিন্তু এই যে আমাদের ধারণা আছে না যে পাহাড়ি অঞ্চলে গেলেই শীত করবে, লেখিকা বলছেন তা নয়। কিন্তু 3000 ফুট উঁচুতে উঠেছি বটে, কিন্তু এখনো সেরকম শীত বোধ হচ্ছে না। কিন্তু আমরা যেন মেঘের ভেতর দিয়ে চলেছি, আসলে ঘন কুয়াশা হয়ে রয়েছে। তো এবার অনেকটা ওপরে উঠে গেছেন, সেই ওপর থেকে যখন নিচের উপত্যকার দিকে তাকাচ্ছেন, তখন সেখানে জমাট বাঁধা নির্মল মানে একদম পরিচ্ছন্ন সাদা, কুজ্ঝটিকা মানে হচ্ছে কুয়াশা, সেই পরিচ্ছন্ন সাদা কুয়াশা দেখে হঠাৎ যেন নদী বলে ভুল হয়। যা দেখছেন গাছ পাতা ঘাস লতা সমস্ত কিছুই তার চোখে খুব সুন্দর বলে বোধ হচ্ছে। তিনি বলছেন যে সত্যি জানো তো, এত বড় বড় ঘাস না আমি এর আগে কোনো দিন দেখিনি। আর সবচেয়ে বড় কথা, সবুজ রঙের চায়ের ক্ষেত্রগুলো, চা বাগানগুলো, সেগুলো যেন প্রকৃতির শোভা আরো আরো
কয়েকশো গুণ বাড়িয়ে তুলেছে। দূর থেকে যখন চা বাগানগুলোর সারি সারি চারাগুলো দেখি তখন খুব সুন্দর মনে হয়। আর সেই বড় বড় বিস্তৃত চা বাগানগুলোর মধ্যে দিয়েই মানুষের পায়ে চলবার সরু সরু পথ, ঠিক যেন মনে হয় ধরিত্রী মাতার সীমন্ত বা সিথি। অর্থাৎ তিনি এবার বর্ণনা করছেন, কারণ তার মন তো আনন্দে ভরে উঠছে, তিনি ভাষায় সেই সৌন্দর্য বর্ণনা করে উঠতে পারছেন না, তিনি উপমা বা অলঙ্কারে সাহায্য আনছেন। তিনি বলছেন যে এই যে বিস্তীর্ণ চায়ের ক্ষেত, নিবিড় শ্যামল বন যেন ধরিত্রী মাতার ঘন কেশ রাশি, আর তার মাঝখান দিয়ে মানুষের পায়ে চলবার যে সরু সরু পথ যেন তার মাথার আঁকা বাঁকা সিথি। কি সুন্দর দেখো তো বর্ণনাটা, একটু ভাবলেই কিন্তু ভিজুয়ালাইজ করা যায় অনায়াসে। এরপর কি দেখছেন লেখিকা, তিনি বলছেন রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল, ইহার সৌন্দর্য বর্ণনাতীত। কোথা হইতে আসিয়া ভীম বেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলে আছে, ইহাদেরই কোনো একটি বিশালকায় জাহ্নবীর উৎস, এ কথা সহসা বিশ্বাস হয় কি? একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল। আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই, সেই জন্য বোধ হয় গাড়ি থামিয়াছে। বাস্তবিক সেজন্য কিন্তু ট্রেন থামে নাই, অন্য কারণ ছিল, সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল, যে কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল। এবার যখন সেই রেলগাড়ি করে যাচ্ছেন, যা হয় পাহাড়ি পথে অনেক পাহাড়ি ঝর্ণা, নির্ঝর মানে হচ্ছে ঝর্ণা বা জলপ্রপাত চোখে পড়ছে। সেই ঝর্ণাগুলো তার মনে হচ্ছে কত সুন্দর, আমি ভাষায় তো এগুলোর বর্ণনা করতেই পারবো না। তিনি বলছেন তার যে কাব্যিক মন, বলছেন যে এই পাহাড়ি ঝর্ণাগুলো কোথা থেকে এদের উৎস, প্রচণ্ড বেগে এরা হিমাদ্রি বা হিমালয়ের যে পাষাণ হৃদয়, পাষাণ মানে পাথর, তাহলে হিমালয় এই যে পাথর, তিনি বলছেন যেন হিমালয়ের পাথুরের হৃদয়, এই যে ঝর্ণাগুলো হিমালয়ের পাথুরের হৃদয় ভেদ করে প্রবল বেগে কোথা থেকে এসে কোথায় যে ছুটে চলেছে কে জানে। এদেরই কোনো একটা আমাদের এই বিশালকায় জাহ্নবী বা গঙ্গার উৎস, চট করে বিশ্বাস হয় কি? দেখো তোমরাও জিওগ্রাফি পড়েছো, আমরাও জানি যে গঙ্গোত্রী নামক হিমবাহের গোমুখ নামক স্থানটি থেকেই কিন্তু গঙ্গার উৎস। তো সেই জন্য লেখিকা বলছেন যে এই যে এত এত পাহাড়ি ঝর্ণা, এদেরই কোনো একটা পরবর্তীকালে সমতল ভূমিতে এসে আমাদের এই বিশালকায় গঙ্গায় পরিণত হয়েছে, চট করে বিশ্বাসই হতে চায় না। এবার লেখিকা এবং তার সহযাত্রীদের খুব খুব শখ ছিল যে একটা ঝর্ণাকে কাছ থেকে দেখবেন। দেখা গেল ওমা, ট্রেনটা সত্যি একটা বড় ঝর্ণার কাছে থেমেছে। তারা তো খুব আনন্দিত, ভাবছেন যে যাতে আমরা কোনো একটা পাহাড়ি ঝর্ণাকে কাছ থেকে মন ভরে দেখতে পাই, সেই জন্যই বোধহয় ট্রেন থামানো হয়েছে। তা নয়, কিন্তু ওই জায়গাটায় জল পরিবর্তন করা হবে, ট্রেনের যে জলটা সেটা অল্প একটুখানি আছে, সেটাকে ফেলে দিয়ে নতুন ভালো জল ভরা হবে, সেই জন্যই ঝর্ণার কাছে ট্রেন থেমেছে। যে কারণেই ট্রেন থামুক না কেন বাপু, আমাদের মনোরথ পূর্ণ হলো। মনোরথ মানে হচ্ছে মনের ইচ্ছে, মনোবাসনা। মনোবাসনা কি ছিল? একটা পাহাড়ি ঝর্ণাকে কাছ থেকে দেখব, সেই মনোবাসনা পূর্ণ হলো। এবার জল টল পরিবর্তন করে ট্রেন তো আবার চলতে শুরু করেছে। এখন আমরা 4000 ফিট ঊর্ধ্বে উঠিয়াছি, তবু শীত অনুভব করি না, কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল সে জুলুম হইতে রক্ষা পাইলাম। অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিতেছে। অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। এখানকার উচ্চতা 4864 ফিট। স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূর নহে, শীঘ্রই আসিয়া পৌঁছিলাম। আমাদের ট্রাঙ্ক কয়টা ভ্রমক্রমে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হইয়াছিল। জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও সন্ধ্যার পূর্বে গৃহসুখ
যেটাকে অ্যাট হোম অনুভব করিতে পারি নাই। সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়া আসিল। আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল। পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি। তাই বলি, কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না, আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই। এবারে ট্রেন তো আবার ছুটতে শুরু করেছে তার মতো করে। 4000 ফুট উঁচুতে এসে তারা পৌঁছেছেন। ট্রেন চলছে, কিন্তু এবার এই 4000 ফুট উঁচুতে উঠেও শীত, প্রচণ্ড যে শীত সেটা অনুভব করছেন না বটে, কিন্তু এতক্ষণ যে একটা গরমের জ্বালায় প্রাণ একেবারে কণ্ঠাগত হয়েছিল, সেই গরমের জ্বালা, সেই জুলুম থেকে তারা বাঁচছেন। অল্প অল্প বাতাস বেশ মৃদুমন্দ গতিতে বইছে। অবশেষে তারা তাদের গন্তব্যস্থলে এসে পৌঁছলেন। সেটা কোথায়? কার্শিয়াং স্টেশন, যার উচ্চতা হচ্ছে 4864 ফুট। এবার স্টেশন থেকে তারা যে বাড়িতে থাকবেন সেই বাড়িটা খুব দূরে নয়, সেখানে পৌঁছেছেন। কিন্তু কি কাণ্ড বলতো, তাদের ট্রাঙ্ক মানে হচ্ছে টিনের বড় বড় তোরঙ্গ, বিশাল বড় বড় তোরঙ্গ। আগেকার দিনে খুব এগুলোর প্রচলন ছিল। এখনকার দিনেও যদি শিয়ালদা মার্কেটে যাও, বড় বড় এরকম টিনের ট্রাঙ্ক দেখতে পাবে। জামা কাপড়, দরকারি জিনিসপত্র সব ভরে লক অ্যান্ড কি করে দেওয়া যায়। মুশকিলটা হচ্ছে, তারা এসেছেন কার্শিয়াংয়ে, তাদের ট্রাঙ্কগুলো ভুলবশত দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হয়ে গেছে। এবার বাড়িতে এসেও, যে বাড়িতে তারা থাকতেন কার্শিয়াংয়ে, সেখানে এসেও সন্ধ্যের আগে তারা গৃহসুখ অনুভব করতে পারেননি উপযুক্ত সরঞ্জামের অভাবে। সন্ধে নাগাদ জিনিসপত্রগুলো এসে পৌঁছেছে। লেখিকা ঠাট্টা করে বলছেন যে, দেখো কাণ্ড, আমাদের দার্জিলিং যাবার আগেই আমাদের জিনিসপত্রগুলো সেখানকার হাওয়া বাতাস খেয়ে এলো। তবে হ্যাঁ, এ কথাটাও মানতে হয় যে ভালো বাড়ি পেলেই সুখে গৃহে থাকা হয় না, কিন্তু গৃহে থাকার জন্য অত্যাবশ্যকীয় জরুরি আসবাব সরঞ্জামও থাকা চাই। সেই জন্যেই সন্ধেবেলা থেকে তারা ফিল অ্যাট হোম পাচ্ছেন। এবার কার্শিয়াংয়ে তখন কিরকম আবহাওয়া, লেখিকা কি বলছেন? এখানে মিন্স কার্শিয়াংয়ে, এখানে এখনো শীতের বৃদ্ধি হয় নাই, গ্রীষ্ম নাই। এ সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়? সূর্যকিরণ প্রখর বোধ হয়। আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল। বায়ু তো খুবই স্বাস্থ্যকর, জল নাকি খুব ভালো নহে। আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি। জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ। কূপ নাই, নদী পুষ্করিণীও নাই, সবে ধন নির্ঝরের জল। ঝর্ণার সুবিমল সুশীতল জল দর্শনে চক্ষু জুড়ায়, স্পর্শনে হস্ত জুড়ায়, এবং ইহার চতুষ্পার্শ্বস্থিত শীতল বাতাসে না, ঘন কুয়াশায় প্রাণ জুড়ায়। তাহলে কার্শিয়াংয়ে তখনও খুব শীত পড়েনি, আবার গরমটাও নেই। লেখিকা নিজের মতো করে ওই আবহাওয়াটাকে বলছেন পার্বত্য বসন্তকাল। সূর্যকিরণের তেজ আছে, বৃষ্টি খুব বেশি হয়নি। তারা পৌঁছবার পর মাত্র একদিন সামান্য বৃষ্টি হয়েছিল। এবার সেখানকার হাওয়া বাতাস খুব স্বাস্থ্যকর, শরীর স্বাস্থ্য ভালো হবার জন্য। কিন্তু সবাই বলছে যে জলটা নাকি খুব ভালো নয়, সেই জন্যই তারা খাবার জলটা ফিল্টারে ছেঁকে নিয়ে ব্যবহার করেন। অথচ জল দেখতে কিন্তু খুব পরিষ্কার, খুব স্বচ্ছ। এবার কার্শিয়াংয়ে কূপ নেই, কোনো কুয়ো নেই, নদী নেই, পুষ্করিণী বা পুকুর নেই, একমাত্র সম্বল হচ্ছে ঝর্ণার জল। এবার এই ঝর্ণার যে নির্মল পরিচ্ছন্ন ঠান্ডা ঠান্ডা জল দেখে চোখ জুড়িয়ে যায়। সেই ঝর্ণার জলে হাত দিলে হাত জুড়িয়ে যায়, এবং সেই ঝর্ণার চারপাশে যে ঠান্ডা বাতাস, লেখিকা ঠিক করে দিচ্ছেন, ঠান্ডা বাতাস তো নয়, কুয়াশা, সেই কুয়াশা দেখলে মন প্রাণ ভরে যায়।
এখানকার বায়ু পরিষ্কার ও হালকা। বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার। এই মেঘ এদিকে আছে, ওদিক হইতে বাতাস আসিল, মেঘখণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল। প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয়। অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি সুকোমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করিতে থাকে। ইহাদেরই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়। আত্মহারা হইয়া থাকি, আমি কোনো কাজ করিতে পারি না। ওই যে বলছিলাম আমি যে কার্শিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য, তিনি বলছেন যে কার্শিয়াংয়ের বায়ু, এর আগে তিনি বলেছেন, খুব পরিষ্কার, খুব হালকা, এবং বায়ু আর মেঘের যে লুকোচুরি খেলা, হাইড অ্যান্ড সিক, দেখতে ভারী ভালো লাগে। এই মেঘখণ্ড এখানে রয়েছে, বাতাস এসে তাকে এক ঝাপটা মারলো, মেঘখণ্ডগুলো ওই পাশে সরে গেল, আবার বাতাস এসে ঝাপটা মারলো, মেঘখণ্ডগুলো এ পাশে সরে এলো। বিশেষ করে বিকেলবেলা যখন পশ্চিম গগনে সূর্য অস্ত যায়, তখন সেই সোনালি সূর্য কিরণ যখন সেই মেঘের ওপর এসে পড়ে, তখন সেই মেঘের টুকরোগুলো মনে হয় যেন গায়ে সোনা মেখে ইতস্তত এদিক ওদিক বাতাসের তাড়নায় ছুটে ছুটে বেড়াচ্ছে। লেখিকা বলছেন, এই বায়ু আর মেঘের খেলা দেখতে দেখতেই আমার সারাটা দিন কেটে যায়, আমি কোনো কাজ করতে পারি না, মুগ্ধ হয়ে এদের এই খেলাই দেখে যাই। এই প্রসঙ্গেই লেখিকার খেয়াল পড়ছে, মনে পড়ে একবার মহিলায় ঢেঁকির শাকের কথা পাঠ করিয়াছে। দেখো, মহিলা কথাটা সিঙ্গেল কোটে দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে মহিলা পত্রিকায়। ঢেঁকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম। কেবল ভূতত্ত্ব বা জিওলজি গ্রন্থে পাঠ করিয়াছিলাম যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল। এখন সেই ঢেঁকি তরু স্বচক্ষে দেখিলাম, ভারী আনন্দ হইল। তরুবর 20-25 ফিট উচ্চ হইবে। মহিলা পত্রিকায় তিনি তার সঙ্গে তো যুক্ত ছিলেন, তিনি সেখানে একবার ঢেঁকির শাকের কথা পড়েছিলেন। তার মনে হয়েছিল যে ঢেঁকি শাক, শাক যেহেতু, তাহলে ওই ঝোপ জাতীয় কোনো গাছ হবে, কাণ্ডবিহীন ঝোপের মতো। কিন্তু পরবর্তীকালে তিনি জিওলজি গ্রন্থে পাঠ করেছিলেন যে কার্বনিফেরাস যুগ, কার্বনিফেরাস যুগ একটা ভূতাত্ত্বিক যুগ, যেটা ডিভোনিয়ান যুগ থেকে পার্মিয়ান যুগ পর্যন্ত বিস্তৃত। কার্বনিফেরাস কথার মানে হচ্ছে কয়লা উৎপাদন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই সময় সঞ্চিত কয়লার সন্ধান পাওয়া যায়। তো এই কার্বনিফেরাস যুগে নাকি বড় বড় ঢেঁকি গাছ ছিল। কার্শিয়াংয়ে এসে লেখিকা নিজের চোখে ঢেঁকি গাছ দেখছেন। বাবা, এক একটা গাছ 20 ফুট 25 ফুট উঁচু তো হবেই। তার কি আনন্দ! যেটা বলছিলাম, চারদিকে তরু লতা, ঘাস পাতা, ঝর্ণা, বায়ু, মেঘ, সূর্য, ঢেঁকি গাছ, যা দেখছেন সবই তার মনে বিপুল আনন্দ তরঙ্গের সৃষ্টি করছে। কারণ ওই যে কুয়োর ব্যাঙ বাইরে বেরিয়েছেন। কোনো কোনো স্থানে খুব নিবিড় বন, সুখের বিষয় বাঘ নাই, তাই নির্ভয়ে বেড়াইতে পারি। আমরা নির্জন বন্য পথেই বেড়াইতে ভালোবাসি। সর্প এবং ছিনে জোঁক আছে। এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই, কেবল 2-3 বার জোঁকে রক্ত শোষণ করিয়াছে। কার্শিয়াংয়ের কোনো কোনো জায়গায় খুব ঘন বন। এবার দেখো, একটা পাহাড়ি জায়গায় গেলে লোকে তো আর ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবে না, বেড়াতে বেরোবেই, সাইট সিইং করতে। তো তারাও মাঝে মাঝে বেড়াতে বেরোচ্ছেন, ঘন বনের মধ্যে বেরোচ্ছেন। হ্যাঁ, ভালো কথা এটাই যে বন ঘন হতে পারে, কিন্তু সেখানে বাঘ নেই। তবে হ্যাঁ, সাপ আছে আর ছিনে জোঁক আছে। যদিও সাপেদের সঙ্গে এ পর্যন্ত মোলাকাত হয়নি, কিন্তু হ্যাঁ, ছিনে জোঁকের সঙ্গে মোলাকাত হয়েছে, রক্ত শোষণ করেছে। এই প্রসঙ্গেই আসছে যে ওইখানকার স্থানীয় যে পাহাড়ি রমণী বা ভুটিয়ানিদের কথা। এদেশের স্ত্রীলোকেরা জোঁক দেখিলে ভয় পায় না। আমাদের ভুটিয়া চাকরানি ভালু, তাই লেখিকাদের ভুটিয়া চাকরানির নামটাই হচ্ছে ভালু। ভালু মানে আবার ভাল্লুক ভেবো না। জোঁকে কি ক্ষতি করে? রক্ত শোষণ শেষ হইলে আপনিই চলিয়া যায়।
ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে, কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে, পৃষ্ঠে 2-1 মণ বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুড়া খাবুড়া পথ বহিয়া উচ্চে ওঠে, ওইরূপ নিচেও যায়। যে পথ দেখিয়াই আমাদের সাহস গায়েব হয়, সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে। মহিলা সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে, আমাদের অর্থাৎ কিনা নারী জাতির সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। জিজ্ঞাসা করি, এই ভুটিয়ানিরা ওই অবলা জাতির অন্তর্গত নাকি? ইহারা উদারান্যের জন্য পুরুষদের প্রত্যাশী নহে, সমভাবে উপার্জন করে, বরং অধিকাংশ স্ত্রীলোকদিগকেই পাথর বহিতে দেখি। পুরুষেরা বেশি বোঝা বহন করে না, অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায়, সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে, সে কাজে বালক বালিকারাও যোগদান করে। এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয়। ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয় এবং আমাদিগকে নিচে কা আদমি বলে, যেন ইহাদের মতে নিচে কা আদমিই অসভ্য। অসভ্য মানে অসভ্য, সভ্য হয়নি যারা। স্বভাবত ইহারা মানে এই ভুটিয়ানি বা পাহাড়নিরা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী, কিন্তু নিচে কা আদমি সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণরাজি হারাইতেছে। বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মিশানো ইত্যাদি দোষ শিখিতেছে। আবার নিচে কা আদমির সঙ্গে বিবাহ হয়, ওইরূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। ওই যে আমি সেগমেন্ট ভাগ করেছিলাম, এবার সেখানে আসছে যে ভুটিয়ানি বা পাহাড়নিদের পোশাক পরিচ্ছদ, জীবনযাত্রা, চরিত্র বৈশিষ্ট্যের পরিচয়। লেখিকা বলছেন যে জোঁকে 2-3 বার রক্ত শোষণ করেছে। এবার ওই যে পাহাড়নি বা ভুটিয়ানিরা এরা কিন্তু জোঁক দেখলে একবারই ভয় পায় না। তারা বলে জোঁকে আবার কি ক্ষতি করতে পারে, রক্ত খাওয়া শেষ হলেও তো আপনিই চলে যাবে। এই যে ভুটিয়ানিদের সাহস, এটার পরিচয় আমরা পরবর্তীকালে আরো পাবো। তার আগে বলছেন যে ভুটিয়ানিদের পোশাক পরিচ্ছদ কেমন। ওরা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরে, কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে একটা জ্যাকেট পরে এবং বিলিতি শাল দিয়ে মাথা ঢাকে, একদম টিপিক্যাল ভুটিয়ানিদের যা পোশাক। এবার সেই রকম পোশাক, কারণ ঠান্ডার জায়গা, পিঠে 2-1 মণ, 1 মণ মানে হচ্ছে 37.5 কিলো। তাহলে ভাবো, কখনো 1 মণ বোঝা নিচ্ছে মানে পাথর, কখনো বা 2 মণ বোঝা নিচ্ছে। সেই নিয়ে তারা পাথুরে এবড়ো খেবড়ো পথ বেয়ে অনায়াসে উপরে উঠছে, আবার নিচে নামছে। যে পথ, অর্থাৎ ওই উঁচু পাহাড়ি পথ দেখলেই আমাদের সমতলবাসীদের সাহস গায়েব হয়ে যায় কোথায়, সেই পথে তারা অনায়াসে ওঠানামা করে। এই প্রসঙ্গেই লেখিকা একটু ঠুকছেন। তিনি বলছেন মহিলা পত্রিকার সম্পাদক আমাদের নারী জাতিকে বলেছেন যে আমাদের শক্তি নেই, আমরা দুর্বল, আমরা অবলা। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি যে তাহলে কি এই ভুটিয়ানিরা অবলা? কি করে অবলা বলবো, কি করে এদের শক্তিহীনা বলবো? কারণ এরা ভাত কাপড়ের জন্য কিন্তু এদের পুরুষদের ওপর একেবারেই নির্ভরশীল নয়, সমানভাবে উপার্জন করে, বরং অনেক বেশি খাটে। কারণ এই মহিলারাই পিঠে 2-1 মণ পাথরের বোঝা নিয়ে এবড়ো খেবড়ো পাথুরে পথ বেয়ে ওপরে ওঠে। আর কোট আনকোট সবল পুরুষেরা সেই পাথর বিছিয়ে রাস্তা তৈরি করে, যে কাজে বালক বালিকারাও সাহায্য করতে পারে। তাহলে সবল পুরুষ মানুষরা এখানে যেন ঠিক বালক বালিকাদের জাতিগোত্রীয়, এরকমভাবে ঠাট্টা করছেন তিনি মহিলা সম্পাদক মশাইকে। এবার বলছেন যে এই ভুটিয়ানিরা নিজেদের কি বলে পরিচয় দেয়, যে আমরা পাহাড়নি, আর সমতলবাসীদের বলে নিচে কা আদমি, যারা নিচে থাকে, নিম্ন উপত্যকায়। এবার ভুটিয়ানি বা পাহাড়নিদের মতে নিচে কা আদমি মানেই হচ্ছে
অসভ্য, যারা পুরোপুরি সভ্য হয়নি। কারণ ভুটিয়ানিরা স্বভাবগতভাবেই খুব কাজ করতে ভালোবাসে, খুব শ্রমশীলা, সাহসীও বটে, এতক্ষণ তো পরিচয় পেলামই, আর খুব সত্যবাদী। যদিও এই যে এত নিচেকা আদমি, এত সমতলবাসী ওই পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাচ্ছে, ওদের সঙ্গে মিশতে মিশতে এই ভুটিয়ানিরা এদের চরিত্রের এই ভালো ভালো গুণগুলো না ক্রমশ হারিয়ে ফেলছে। যেমন বাজার করতে দিলে বাজারের পয়সা টুকটাক চুরি করা বা দুধে জল মেশানো, এ সমস্ত খারাপ গুণগুলো ওদের চরিত্রে দেখা যাচ্ছে। আবার নিচেকা আদমির সঙ্গে ভাব ভালোবাসা হলে বিবাহ ইত্যাদিও হয়। এইভাবেই তারা নিচেকা আদমি জাতিগোষ্ঠীর সঙ্গে ক্রমশ মিলেমিশে যাচ্ছে। এবারে একদম লাস্ট সেগমেন্টটাতে আমরা চলে আসছি, যেখানে লেখিকার ঈশ্বর ভক্তির পরিচয় আমরা পাব। আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে। এখান হইতে ওই দুগ্ধ ফেননিভ জলের স্রোত দেখা যায়। দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। বলি, প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না? অধিক কি বলিব, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি, বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা। এখন সে সাধ পূর্ণ হইল না, স্বাদ তো মিটে নাই। যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে, কিন্তু কেবল 2টি চক্ষু দিয়াছেন, তাহা দ্বারা কত দেখিব? প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন? যত দেখি, যত ভাবি, তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। প্রত্যেকটি উচ্চশৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে, আমায় দেখো, আমায় দেখো। যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে, আমাকে কি দেখো, আমার স্রষ্টাকে স্মরণ করো। ঠিক কথা, চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনে। আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান! আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র, বালুকাকণা বলিলেও বড় বলা হয়। আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি, তবে কি কৃতজ্ঞতা হয় না? মন, মস্তিষ্ক, প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয়। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলি শব্দ উচ্চারণ করিলে অন্তত আমার মতে উপাসনা হয় না। তদ্রূপ, মানে সেই রকম উপাসনায় প্রাণের আবেগ থাকে কই? প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সতই সমস্বরে বলিয়া ওঠে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না। লেখিকা বলছেন, কার্শিয়াংয়ে তাঁরা যে বাড়িতে থাকতেন, সেই বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে, খুব বেশি দূরে নয়, বড় একটা ঝর্ণা বয়ে চলেছে। তিনি বাড়ি থেকেই ওই ঝর্ণার দুধের ফেনার মতো যে সাদা জল দেখতে পাচ্ছেন এবং দিন রাত ওই ঝর্ণার কুলুকুলু কুলুকুলু শব্দ শুনতে পাচ্ছেন। তার মনটা ভক্তির দ্বিগুণ তিনগুণ উচ্ছ্বাসে ভরে উঠছে। তার মন প্রাণ বলে উঠছে যে আমার প্রাণটাও কেন ওই রকম ঝর্ণার মতো বয়ে গিয়ে ঈশ্বরের চরণ প্রান্তে লুটিয়ে পড়ছে না। তিনি বলছেন যে আমি এর আগে সমুদ্রের সামান্য একটু নমুনা বঙ্গোপসাগর দেখেছিলাম, মনে বড় স্বাদ ছিল যে পাহাড় দেখব, সেই স্বাদ পূর্ণ হল হিমালয় এসে। বলেই সংশোধন করছেন যে না, স্বাদ আমার পূর্ণ হয়নি, যত দেখছি, যত ভাবছি, ততই যেন দেখবার তৃষ্ণা আরো বেড়ে যাচ্ছে। কিন্তু ভগবান তো মাত্র 2টো চোখ দিয়েছেন, এই 2টো চোখ দিয়ে কত দেখব? ভগবান কেন আরো আরো চোখ দিলেন না? যেদিকে তাকায় পর্বতের প্রত্যেকটি চূড়া বলছে আমাকে দেখো, এ বলছে আমাকে দেখো, ঝর্ণা বলছে আমাকে দেখো।
আর যখন সেই পর্বত চূড়া ঝর্ণাকে মন দিয়ে দেখছি, তখন মনে মনেই শুনতে পাচ্ছি তারাই বলছে, ভুরু কুঁচকে বলছে, আরে আমাকে কি দেখছো, আমাকে যিনি গড়েছেন তার কথা মনে করো। সত্যি তো, ছবি দেখলে তবেই যিনি ছবি আঁকিয়ে সেই শিল্পীর দক্ষতার পরিচয় পাওয়া যায়। গণেশ পাইন বলো বা মকবুল ফিদা হোসেন বলো, তাদের নাম আমরা শুনেছি, কিন্তু যতক্ষণ না সেই ছবি আমি দেখছি, যতক্ষণ না সেই ছবি আমার মনকে আকৃষ্ট করছে, ততক্ষণ সেই নামের মহিমা আমি কতটা করছি। তাহলে এই যে পাহাড়, ঝর্ণা, এগুলো সেই মহাশিল্পীর গড়ে তোলা, যে মহাশিল্পী, যে ঈশ্বর সারা বিশ্বটাকে গড়ে তুলেছেন। আমাদের এই ক্ষুদ্র মানুষের কাছে হিমালয়ের এই পাদদেশটুকুই কত বিরাট না, কি মহান, কি সুবিস্তৃত। কিন্তু সেই মহাশিল্পী, সেই ঈশ্বরের তৈরি মহাবিশ্বের কাছে এই হিমালয় এত ছোট্ট যে বালির কণা বললেও তাকে বড় বলা হয়। এবার এই যে মহাশিল্পী আপন মনে গড়েই তুলেছেন, তার নৈপুণ্যের কথা ভাষায় প্রকাশ করা যায় না। যদি কায় মনোবাক্যে সমস্ত মন প্রাণ সমস্ত কিছু তার প্রতি সমর্পণ না করি, তাহলে কিন্তু কৃতজ্ঞতা হয়। অকৃতজ্ঞতা আর কৃতজ্ঞতার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। অকৃতজ্ঞতা হচ্ছে উপকারীর উপকার স্বীকার না করা, আর কৃতজ্ঞতা হচ্ছে উপকারীর অপকার করা। তাহলে এই যে ঈশ্বরের সৃষ্ট এই ঝর্ণা, পাহাড়, বন, চায়ের বাগান দেখে আমার যে মন ভরে উঠল, আমি যদি মনে মনে সেই ঋণটা স্বীকার না করি, আমি যদি কায় মনোবাক্যে তার উপাসনা না করি, তাহলে তার অপকার করা হয়। কেবল তোতা পাখির মতো কতগুলো মন্ত্র মুখস্থ করে আওড়ালেই কিন্তু সেটাকে উপাসনা বলে না। সেই উপাসনার মধ্যে কিন্তু মনের যোগ থাকে না। উপাসনা এমনই হতে হবে যেখানে তোমার মনের যোগ থাকবে, যেখানে তোমার ভক্তির যোগ থাকবে। সেই জন্যেই লেখিকা বলছেন যে যখনই আমি আমার মন প্রাণ আবেগ সমস্ত কিছু দিয়ে, ভক্তির উচ্ছ্বাস দিয়ে স্বীকার করতে পারবো যে ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য, তখন আমাকে আর মুখে কোনো কথা উচ্চারণ করতে হবে না। সেই হবে আমার শ্রেষ্ঠ ঈশ্বর আরাধনা। কেমন? এখানেই তাহলে আমাদের টেক্সটটা শেষ হলো। ভালো করে একবার দেখে নিই আমার পড়ানোর সঙ্গে সঙ্গে। আর কোনো ডাউট থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও।